আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শুভ সকাল। রহমানের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ১০০ বিজনেসে। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেবো দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য, যা স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে ১০০ বিজনেস। এছাড়াও ১০০ বিজনেস সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, দেশের পুঁজিবাজারে দিনের শুরু খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। দিনের শুরুটা দেখা যাচ্ছে পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন দিনের শুরুতে দেখা যাচ্ছে ডিসির প্রধান ইন্ডেক্সটি 1 পয়েন্ট পজিটিভ অবস্থানে রয়েছে, অবস্থান করছে ৩,৯৬৬ পয়েন্টে। এসি ইন্ডেক্স দেখা যাচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, দিনের শুরুতে অবস্থান করছে 919 পয়েন্ট এবং 30 ইন্ডেক্সটি এখন পর্যন্ত ব্রেক ইভেন্টে থেকে 1332 পয়েন্টে অবস্থান করছে। দেখা যাচ্ছে লেনদেন হয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 3 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 8টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 2টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং 68 প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের শুরুতে টপ টেডে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে রয়েছে স্কয়ার ফার্মা, দ্বিতীয় অবস্থানে গ্রামীণ ফোন রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ওয়াটার কেমিক্যাল রয়েছে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, আইসিবি, প্রাইম ব্যাংক, সিল্কো ফার্মা এবং কোহিনুর কেমিক্যাল। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে বেক্সিমকো সিনথেটিক, দ্বিতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে প্রাইম ব্যাংক রয়েছে, বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, গ্রামীণ ফোন এবং ফার্মাইড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে দিনের শুরুতে যে প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অবস্থানে অবস্থান করছে বারাকা পাওয়ার, দ্বিতীয় অবস্থানে আনলিমারিয়ান রয়েছে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে বিবিএস কেবলস রয়েছে, গ্রামীণ স্কিম 2, গ্লাক্সোস্মিথক্লাইন, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড এবং জিবিবি পাওয়ার। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দিন শুরুর খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শুরুর খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে, সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে চিটাগাং স্টক এক্সচেঞ্জের আজকের দিনের লেনদেন এবং দিনের শুরুতেই সিএসসি সিলেক্টিভ ক্যাটাগরি ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, অবস্থান করছে 11,258 পয়েন্টে। অন্যদিকে দিনের শুরুতেই 30 ইন্ডেক্সটিও দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং দিনের শুরুতেই অবস্থান করছে 9,911 পয়েন্টে এবং দিনের শুরুতেই লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 8 লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দিনের শুরুতেই দেখা যাচ্ছে শুধুমাত্র দর অপরিবর্তিত থেকে লেনদেন শুরু হয়েছে এবং দিনের শুরুতেই 3টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগাং স্টক এক্সচেঞ্জের দিন শুরু লেনদেনের খবরাখবর। এখন ফিরে যাচ্ছি 21-এর মূল স্টুডিওতে। মাহবুব ও রাজির, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বৃহৎ পুঁজিবাজারগুলো সূচকের সর্বশেষ অবস্থান। শুরুতেই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারগুলোর খবর। সূচকের নিম্নমুখী প্রবণতায় গতি শেষ করেছে আমেরিকার শেয়ার বাজার। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ডাউজন্স সূচক 282 পয়েন্ট কমে দাঁড়িয়ে 26,989 পয়েন্টে। সূচক বেড়েছে নাসদাকের। সর্বশেষ নাসদাকের সূচক অবস্থান করছে 10,020 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 66 পয়েন্ট বেশি। নিম্নমুখী প্রবণতা রয়েছে নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স। নিউ ইয়র্ক কম্পোজিট ইন্ডেক্স 170 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 12,449 পয়েন্টে। ইউরোপের পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতায় গতি শেষ করেছে ইউরোপের প্রধান পুঁজিবাজার। যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 6 পয়েন্ট কমে অবস্থান করছে 6,329 পয়েন্টে। কমেছে জার্মানির শেয়ার বাজার ড্যাক্সের সূচক। ড্যাক্সি সূচক 87 পয়েন্ট কমে অবস্থান করছে 12,530 পয়েন্টে। কমেছে ফ্রান্সের CAC 40 ইন্ডেক্স, এটি 41 পয়েন্ট কমে অবস্থান করছে 5,053 পয়েন্টে। সুইজারল্যান্ডে সুইস মার্কেট ইন্ডেক্স রয়েছে নিম্নমুখী প্রবণতায়। সুইজারল্যান্ডে সুইস মার্কেট ইন্ডেক্স অবস্থান করছে 10,147 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 32 পয়েন্ট কম। এবার এশিয়ার পুঁজিবাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা রয়েছে এশিয়ার প্রধান পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 242 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 22,882 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক।
হ্যাংসেংয়ের সূচক 109 পয়েন্ট কমে অবস্থান করছে 24,940 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক। এসটিআই সূচক 52 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 2,748 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স 3 পয়েন্ট কমে অবস্থান করছে 2,940 পয়েন্টে। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্স সূচক 290 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 34,247 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক 9 পয়েন্ট কমে অবস্থান করছে 1,409 পয়েন্টে। এবার দেখে নিচ্ছি দেশের পুঁজিবাজারে কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সিপিইউ পেট্রোকেমিক্যাল, এনভয় টেক্সটাইল, স্টাইল ক্রাফট, ইস্টার্ন হাউজিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, শাসা ডেনিমস, এমবি ফার্মা, রহিম টেক্সটাইল ও মালিক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 11 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রোয়ানাটা লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 13 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 14 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দেশ গার্মেন্টস ও পদ্মা অয়েল লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 15 জুন। সভায় তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 16 জুন। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। এখন আমাদের বিশেষ বাজেট আয়োজন। করোনা পরিস্থিতিতে 2020-21 অর্থ বছরের বাজেট পেশ আজ। এবারে বাজেটের লক্ষ্য অর্থনীতি পুনরুদ্ধার। ব্যাপক ভর্তুকির চাপ ও ঋণ নির্ভরতা সত্ত্বেও উচ্চ প্রবৃদ্ধির প্রত্যাশায় বিকেলে 5,68,000 কোটি টাকার বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান। গতিশীল অর্থনীতির উপর ভর করে প্রতি জুনেই আসে নতুন বাজেট। এই ধারাবাহিকতা 1 দশকেরও বেশি সময়ের। তবে করোনাকালে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। থমকে গেছে উৎপাদনের চাকা, আমদানি রপ্তানি সহ মানুষের আয় ব্যয়ের প্রাত্যহিক কর্মতৎপরতা প্রায় স্থবির। কবে নাগাদ স্বাভাবিক হবে কেউ জানে না। এ অবস্থায় নতুন অর্থবছরের জন্য আসছে প্রায় 5,68,000 কোটি টাকার জাতীয় বাজেট। চলতি অর্থবছরের চেয়ে যার আকার প্রায় 8.56% বেশি। বিদেশি অনুদান সহ নতুন বাজেটে আয়ের লক্ষ্য 3,82,016 কোটি টাকা। চলতি অর্থবছরে 1 লাখ কোটি টাকারও বেশি রাজস্ব ঘাটতির আশঙ্কা। তারপরও নতুন বাজেটে এনবিআরকে আদায় করতে হবে 3,30,000 কোটি টাকা। এদিকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিতে গতি না ফিরলে রাজস্ব আহরণেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগ বান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং মানি সার্কুলেশনকে ইমপ্রুভ করে এই ধরনের বাজেট আমাদের প্রত্যাশা করছি। 3% গ্রোথ বলেন বা 8% গ্রোথ বলেন, এটা শুড নট ম্যাটার। আমাদের এই বাজেটকে দিয়ে আমাদের ইকোনমিকে স্টেবিলাইজ করতে লাগবে। স্টেবিলাইজের পরে সরকারের যে সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে এবং বাজেটে যেগুলো আনবে, এগুলো আমরা আশা করি যে আমরা যদি ঠিক করে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আগের মতন আমরা সামনের দিকে এগোতে থাকবো। ঘাটতি অর্থায়নের জন্য পর্যাপ্ত কৌশল নির্ধারণ, দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত উৎস থেকে ঋণ প্রাপ্তির প্রয়োজন রয়েছে সেটার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়া। গত কয়েক বছর ধরে বাজেট ঘাটতির আকার জিডিপির প্রায় 5% মধ্যেই থাকে। তবে এবার ঘাটতি থাকছে প্রায় 6%। বিদেশি অনুদান বাদে যার পরিমাণ 1,89,997 কোটি টাকা। ঘাটতি পূরণে ঋণই হচ্ছে বড় উৎস। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য 84,980 কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে আসবে 76,004 কোটি টাকা। নতুন বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বাড়লেও কমছে সঞ্চয়পত্র বিক্রিতে।
করোনা মোকাবেলায় রাজস্ব ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও যথাসময়ে চলমান প্রকল্প শেষ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,05,000 কোটি টাকা। পরিস্থিতি বিবেচনায় আগামী বাজেটে স্বাস্থ্য, খাদ্য ও কর্মনিরাপত্তায় বেশি কর্মসূচি থাকা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একমত পরিকল্পনা কমিশনও। মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক বিপর্যয়ের এই প্রেক্ষাপটে আমাদের এই বর্ষের বাজেট হচ্ছে, এটি বাজেটের ভিন্ন রকম বৈশিষ্ট্য। জীবন রক্ষা, দ্বিতীয়ত কিভাবে ক্রমান্বয়ে আমরা অর্থনীতিকে সক্রিয় সচল করে তুলতে পারবো, এটি বাজেটে প্রতিফলিত হবে। নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য 8.2% আর মূল্যস্ফীতি 5.4%-এর মধ্যে আটকে রাখার চেষ্টা থাকবে। এদিকে নতুন বাজেটের অনুন্নয়ন ব্যয়ের বেশিরভাগই খরচ হবে ভর্তুকি, প্রণোদনা, সহায়তা, বেতন ভাতা ও দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। ব্যাপক রাজস্ব ব্যয় চাহিদা থাকায় বাজেটে পরিচালন ব্যয় বেড়েছে, যার আকার 3,48,180 কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন করা গেলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে নতুন প্রাণ পাবে বলে আশাবাদী সরকার। একদিকে করোনার ক্ষতি পুষিয়ে আনা, অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, পাশাপাশি নানা খাতের সংস্কার, এমন বিষয়গুলো বাজেটে প্রাধান্য পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। ব্যবহার কমে যাওয়া এখন তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আসছে বাজেট নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়েই তেল, গ্যাসের দাম কমেছে, কিন্তু দেশে আগের মজুদ তেলই এখনও অব্যবহৃত রয়েছে। অন্যদিকে উৎপাদিত অনেক বিদ্যুৎও অব্যবহৃত রয়েছে, ফলে গ্রাহক পর্যায়ে মূল্য কমানো সম্ভব নয়। লোকসান মোকাবেলায় আসছে বাজেটে এ খাতে 8,000 কোটি টাকার ভর্তুকি লাগবে। এ খাতের জন্য এবার মোট বরাদ্দ চাওয়া হয়েছে 27,597 কোটি টাকা। বিদ্যুৎ বিভাগে এই বছর আমরা যে প্রস্তাব রেখেছি সেটা হলো 27,597.73 কোটি টাকা। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ হলো 24,803.93 কোটি টাকা। পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ, দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আগামী বাজেটে পরিবেশ খাতে বরাদ্দ বাড়ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতেও বরাদ্দ বাড়ছে। এ খাত সংশ্লিষ্ট প্রকল্পে এসব কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশে নতুন করে আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে না বলেও জানান তিনি। মফিউর রহমানের রিপোর্ট। পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশও এর বাইরে নয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নয়, ভুক্তভোগী। দেশের উপকূলীয় অঞ্চল এর অভিঘাত মোকাবেলা করছে সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সামাজিক বনায়ন, বাঁধ নির্মাণ ও পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে আসছে বাজেটে জোর দেওয়া হবে। এ লক্ষ্যে এডিপিতেও থাকছে বিশেষ বরাদ্দ। এ কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এবার এটা বাড়ানো হয়েছে 600 কোটি টাকাতে, তার মানে 3 গুণ 2.5 গুণ প্রায়। কোভিড যেমন বিশ্বজনীন সমস্যা, জলবায়ুজনিত যে ক্ষতি আমাদের পরিবেশের উপর, এটা তো পরিষ্কার। বৈশ্বিক, আঞ্চলিক ও স্থানীয় পরিবেশ দূষণের বিষয়টি ভাবনায় রেখেই পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বলেও জানান তিনি। কয়লা বিদ্যুৎ আমরা উৎপাদন করব না, আমরা কয়লা থেকে সরে যাব, প্রথমে গ্যাসে, তেলে, তারপরে পর্যায়ক্রমে কোথায় যাব, সৌরে। পরিবেশ সংরক্ষণে বাজেট বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বেলা 11:30 আবার ফিরে আসবো একটু বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।